হাই, কেমন আছেন? ভালো আছেন তো? আমি ভালো আছি। আমি তাহলে শুরু করি। আমি সুস্মিতা। হ্যাঁ, আমি আগের এপিসোডে আপনাদের জানিয়েছি যে তাল সম্পর্কে, তালটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের সঙ্গীতের ক্ষেত্রে, এবং সঙ্গীতের অর্ধেকটা জায়গা জুড়েই তাল রয়েছে। তাল ছাড়া আমরা ভাবতেই পারি না। তাহলে প্রথমে আমি একটা আমার অনুরোধটা বা রিকোয়েস্টটা রেখে দিচ্ছি, সেটা হলো আমাকে সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। আপনারা শুনুন আমি কি বলছি না বলছি, এবং যদি আপনাদের উপকার হয় আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমাকে উপকৃত করবেন। আপনারা উপকৃত হলেও আমি উপকৃত হব। সেক্ষেত্রে শুধু একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইবার দরকার আমার। ঠিক আছে, তাহলে আমি শুরু করি আজকে। আজকে যেটা শুরু করছি সেটা হলো তাল। এবারে বলুন তো, শাস্ত্রীয় তালটা তো আগে জানালাম, এটার একটা ভূমিকা মানে শুরুটা জানালাম। এইবারে শাস্ত্রীয় সঙ্গীতে বা শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতে বা শাস্ত্রীয় যেটা ইনস্ট্রুমেন্টে যে সঙ্গীত বাজানো হয়, সেক্ষেত্রে তো আমরা তো জানি তবলার ব্যবহারটাই হয়, পাখোয়াজের ব্যবহার হয় না। তার কারণটা হলো পাখোয়াজটা সম্পূর্ণভাবে ধ্রুপদ ধামারে ব্যবহার হয়, এবং পাখোয়াজ যে ব্যবহার হতো ধ্রুপদ ধামারে, এখন তো ধ্রুপদ ধামার মানে আমি যখন কয়েক যুগ আগে শিখেছি তখনও পর্যন্ত আমাদের সঙ্গে অনেক স্টুডেন্ট ধ্রুপদ ধামা শিখতে এসছে, কীর্তন শিখতে এসছে। এখন দেখছি ধ্রুপদ ধামারের কোনো জায়গা আমি খুঁজে পাই না। জানি না সেটা কেন। হয়তো মানুষের কাছে অনেকটা মানে মানসিকতা বা যা কিছু ধারা অনেকটা লুপ্ত হয়ে এসেছে। এখন ধীরে 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 কি হচ্ছে, ধ্রুপদ ধামার থেকে এটা রিফাইন হয়ে হয়ে আমাদের খেয়ালে পরিণত হয়েছে। খেয়াল, ছোট খেয়াল এবং বড় খেয়াল। ছোট খেয়াল বড় খেয়াল যথেষ্ট সময় নিয়ে গাওয়া হয়, প্রচুর সময় নিয়ে গাওয়া হয়। আর বড় খেয়ালে আমাদের গাওয়ার স্বাধীনতাটা প্রচুর থাকে, কারণ অনেকটা সময় নিয়ে আমরা গাই তো, এবং ওটা বড় খেয়াল অর্থাৎ বিলম্বিত, এবং সেক্ষেত্রেও তবলার ব্যবহারটা অপরিহার্য। আবার দ্রুতেতে তো অপরিহার্যই, এবং বড় খেয়ালও প্রচুরভাবে প্রয়োজন। আমরা তবলা ছাড়া ভাবতেই পারি না শাস্ত্রীয় সঙ্গীতে এবং কণ্ঠসঙ্গীতে। আজকে যে তালটার উপর আপনাদেরকে শেয়ার করব সেটা হলো ত্রিতাল। ত্রিতাল আমাদের হিন্দুস্তানি শাস্ত্রীয় মানে শাস্ত্রীয় সঙ্গীতে বলতে গেলে দ্রুত খেয়াল যেটা বলছি সেটা, বা মধ্য লয়ে হয় বা দ্রুতে হয়, দ্রুত লয় বা মধ্য লয়ে যেগুলো হয়, বেশিরভাগ আমরা ত্রিতালের উপর পাই। কিন্তু লোকের কাছে খুব ত্রিতালটা খুব সহজ সহজ মনে হয়, কিন্তু সহজ না। কেন সহজ না সেটাও আমি বিশ্লেষণ করে দিচ্ছি। হ্যাঁ, যে কোনো তালই যতটা সহজ আমরা হাতে ধরে দেখাতে, ততটাই কঠিন সেটাকে তালের সঙ্গে গাওয়াটা। এখন কথাটা হচ্ছে ত্রিতাল সম্পর্কে আজকে যে কথাটা বলবো সেটা হলো, আমরা যত ভাতখণ্ডেজের বই ফলো করেছি বা সঙ্গীত শিক্ষা বাইরে ইউনিভার্সিটি সব জায়গা থেকে সঙ্গীত শিক্ষা নিয়েছি, সেক্ষেত্রে তো তো যথেষ্টই মানে আমরা যা যা শিখেছি বেশিরভাগই দেখেছি যে ত্রিতালের ব্যবহারটা অপরিসীম। তাছাড়া আরও তাল আছে, ঝাঁপ তাল আছে, ত্রিতাল আছে, একতাল আছে, মানে বেশিরভাগ এই তাল তিনটের মধ্যেই গাওয়া হয়। খেয়াল যেটা দ্রুত খেয়াল, বিলম্বিতে পরে বলছি। তালটা সম্পর্কে যখন আজকে আমাদের আলোচনা, তখন তালটা নিয়ে আমি বেশিরভাগ বলবো। এবং এই যে তালটা ত্রিতাল, ত্রিতাল কত মাত্রা? 16 মাত্রা। আমি তাহলে আপনাদের হাতে দেখিয়ে বলছি। আপনারা দেখুন, আমি শুরু করছি। হ্যাঁ, ত্রিতাল 16 মাত্রা কিভাবে হচ্ছে তালিগুলো, এবং হাতটা যখন সরাবো সেটাও ফলো করবেন খুব ভালোভাবে। ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, তেটে ধিন ধিন ধা ধা। তাহলে আমি আবার রিপিট করছি, একটু স্লোতে বলছি। ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা,
না তিন তিন না তেটে ধিন ধিন ধা ধা। আমি যখন তালটা হাতে দেখাবো ঘুরে এসে কিন্তু সৌমে আপনাকে ফেলতে হবে। তাহলে এই যে আমি দেখাচ্ছি 16 মাত্রা কি করে হয়েছে। তালি প্রথমে বলছি, এখানে কটা তালি সেটা আপনাদের বলছি। ধা ধিন ধিন ধা, এটা একটা তালি, একটা তালি দিলাম তো। ধা ধিন ধিন ধা, এই একটা তালি। এই প্রথম তালিটাকে কি বলছে? সোম বলছে। আবার রিপিট করছি, ধা ধিন ধিন ধা, এইটা কোন তালি? এটা দ্বিতীয় তালি। আমি কিন্তু তালি দিচ্ছি, হ্যাঁ, কারণ একটা হাতের সঙ্গে আরেকটা হাত যখন মিলে গিয়ে একটা আওয়াজ সৃষ্টি হচ্ছে সেটাই হলো তালি। তাহলে দুটো তালি আমার হয়ে গেল। এবারে না তিন তিন না, এটা কি? এটাকে খালি বলছে বা ফাঁক বলছে। কেন ফাঁক বা খালি বলছে? যেহেতু দুটো হাতের মিশ্রণে একটা তালি আওয়াজ হচ্ছে না, দুটোকে আলাদা করে দিয়েছি, এটাকে ফাঁক বা খালি বলছে। এটা কি? না তিন তিন না তেটে ধিন ধিন ধা ধা। এই যে তেটে ধিন ধিন ধা, এটা কিন্তু তৃতীয় তালি। তাহলে প্রথম তালি ধা ধিন ধিন ধা, দ্বিতীয় তালি ধা ধিন ধিন ধা, তৃতীয় বিভাগ না তিন তিন না তেটে ধিন ধিন ধা। বিভাগ কটা হলো আর তালি কটা হলো সেটা আমি বলছি। বিভাগ হলো 4টে। ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না তেটে ধিন ধিন ধা ধা। এবারে আপনাদের কি করে আমি সেটা তালি 4টে বললাম। একটা তালি, দুটো তালি, হ্যাঁ, এটা ফাঁক, 3টে তালি। তাহলে এখানে আমি কটা তালি পাচ্ছি? 3টে তালি পাচ্ছি। আর কটা ফাঁক পাচ্ছি? একটা ফাঁক পাচ্ছি শুধু। তা দেখুন, ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না তেটে ধিন ধিন ধা ধা। এটা কিন্তু সোম, এটা কিন্তু এন্ড না, এটা আমি ঘুরে এসে সোমে ফেললাম, এটা নিয়ম রীতি এটা, হ্যাঁ, দেখানোর। তাহলে আমি 3টে তালি পাচ্ছি, একটা খালি পাচ্ছি। 3টে তালি একটা খালি মিলে কটা টোটাল হলো? 4টে বিভাগ হলো। বিভাগ কটা? 4টে। 3টে তালি আমি দেখালাম আর একটা খালি দেখালাম। তাহলে একটা খালিটাও কিন্তু বিভাগের মধ্যে পড়ছে। তা ফাঁক কিন্তু কখনো বিভাগের বাইরে হয় না। ফাঁক মানে আমি তালি দিচ্ছি না, এর মধ্যে বোল আলাদা হয়, তবলার বোলটা আলাদা হয়ে যায়, ফাঁকের বোল সবসময় আলাদা হয়ে যায়, আর তালির বোলে সিমিলারিটি থাকে, কিন্তু ফাঁকের বোল আলাদা হয়ে যায়। তালির সঙ্গে ফাঁকের বোল এক হয় না। বোল অর্থাৎ কথা, যে আমরা যে মুখে ধা দিন ধিন দা ধা, এই যে ধাটা বলছি, এই ধাটা কিন্তু তবলার মধ্যে তালিতে বলবে ধা। আপনার কান তালে তৈরি করতে হবে, মানে শুনতে 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 ধা ধা ধিন ধিন তেরে কেটে থুন্না থুন্না ফাঁকের মধ্যে পড়ছে, হ্যাঁ, এই শব্দগুলো কিন্তু আপনার আলাদা একটা চাটিতেই আপনি ধরতে পারবেন, হ্যাঁ, চাটিতেই ধরতে পারবেন। তাহলে আমি আপনাদের দেখিয়ে দিলাম 3টে তালি, একটা খালি, কিন্তু বিভাগ 4টে, এবং 4টে বিভাগে 4 4 16 মাত্রা রয়েছে। কিভাবে 16 মাত্রা হচ্ছে সেটা আমি দেখাচ্ছি, দেখুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1। তাহলে বুঝতে পারলেন, এই যে আমি 16 মাত্রা আমি দেখিয়ে দিলাম। তাহলে কটা মাত্রা আছে? 16 মাত্রা। ত্রিতাল ক মাত্রা? 16 মাত্রা। আমি আপনাদের 2বার 3বার বারবারই আমি তালিটা দেখিয়ে দিলাম, খালিটা দেখিয়ে দিলাম, সবটাই। এখন এই যে আপনাদের তালের পরিচয়টা দিচ্ছি, যেমন রাগের পরিচয় আমাদের কাছে আছে, তেমনি তালেরও পরিচয় রয়েছে, নিজস্ব পরিচয়। পরিচয় ছাড়া হয় না। যখন লিখবেন সোম, সোম মানে আমরা প্লাস চিহ্ন যেটা দিই, দ্বিতীয় মানে দ্বিতীয় 2 নাম্বার দিই, তৃতীয় মানে 3 নাম্বার দিই,
হ্যাঁ, চতুর্থ মানে মানে 5 থেকে 6টা পর্যন্ত তালি থাকে যে কোনো তালের মধ্যে, অনেক বিভিন্ন তালের মধ্যে। আবার কখনো কখনো ফাঁকও দুটো, একটার থেকে দুটো 3টে পর্যন্ত থাকে, এর বেশি ফাঁক পাওয়া যায় না। হ্যাঁ, তালিটাই বেশি থাকে। যাই হোক, আমি তাহলে আপনাদের ত্রিতালটা পরিষ্কার করে বললাম। এইবারে আপনাদের বলছি প্রত্যেকটা বিভাগে কটা করে মাত্রা। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তাহলে প্রত্যেকটা বিভাগেই 4টে করে মাত্রা রয়েছে, প্রত্যেকটা বিভাগে ইকুয়াল মাত্রা। তাহলে এই তালটাকে কি তাল বলবো? সমমাত্রিক তাল বলা হচ্ছে। তাহলে সমান মাত্রিক মানে কোনো কোনো তালেতে আবার 3 2 3, 3 2 3 4 এরকম হয়। হ্যাঁ, কখনো কখনো মানে বিষম মাত্রিক হয়, এইটা সমমাত্রিক তাল বলা হচ্ছে। তাহলে এই যে আমি বললাম তাল সম্পর্কে আপনাদের জানালাম, হ্যাঁ, মনে হচ্ছে খুব কঠিন। কঠিন একেবারেই না, একটু মনোযোগ দিয়ে। তবে হ্যাঁ, সময়ের ব্যাপার। আপনি 2 দিনে, 2 মাসে, 2 বছরে কিন্তু নিজেকে তৈরি করতে পারবেন না। আপনার ভগবান গড গিফট যদি গলায় সুর থাকে, আপনি হয়তো সুরটাকে ক্যাচ করতে পারছেন, কিন্তু শিক্ষাটা যখন নিতে যাবেন তখন সেটা সময় সাপেক্ষ হয় এবং কান তৈরি করতে হচ্ছে। তবলার জন্য কানের প্রয়োজনীয়তাটাও ততটাই গুরুত্বপূর্ণ। কারণ আপনার তেরে কেটে ধি, ধিন, ধা ধা, হ্যাঁ, থুন, না না, কাত, এই যে শব্দগুলো, এই আওয়াজগুলো কিন্তু তবলাতে বাজাচ্ছে। তবলায় যে বাজাচ্ছে আমাকে শুনে বুঝে নিতে হবে এটা কোন বোলটা বাজালো, তবেই আপনি তাল সম্পর্কে ওয়াকিবহাল হয়ে যাবেন, জেনে যাবেন পুরো। যে কোনো তাল, একটা তাল যদি আপনি খুব ভালোভাবে মানে নখদর্পণে নিয়ে আসতে পারেন, তবে হ্যাঁ, প্রচুর বোল আছে। বোল তো একটা তালের মধ্যে তো প্রচুর বোল পাবেন না, আরও আছে। হ্যাঁ, আর তারপরে আরও বেশি যারা শিখেছে সেটা আলাদা ব্যাপার, সেটার জন্য তো আমি বলছি না, আমি বেসিকটাই বলছি। যাই হোক, এবারে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সেটা হলো আমরা মনে করি ত্রিতাল খুব সহজ, লাইট সঙ্গে এটা হয়তো সহজ, যে ভজন টজন হয়, এটা অনেক কিছু গান টান হয়, ত্রিতালের উপরে হয়, কখনো ফাঁক থেকে হয়, সহজ, খুব একটা কঠিন হয় না। হ্যাঁ, কিন্তু আমরা যখন দ্রুত খেয়াল গাই, দ্রুত খেয়াল কোনো কোনো আমি যে কটা শিখেছি, আমি যা যা দ্রুত খেয়াল ত্রিতালের উপর শিখেছি তার উপর বেস করে আপনাদের বলছি। সপ্তম মাত্রার থেকে ত্রিতালের 7 মাত্রা থেকে শুরু হয়েছে, খুব কঠিন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। 7 মাত্রার থেকে শুরু করে আপনাকে ঘুরে এসে সময় যখন ফেলবেন, সময়তে একটা আলাদা একটা জোর আমরা দিই, যাতে মানে ওটার বিউটিও বাড়বে এবং বুঝতেও পারবে, শ্রোতা বুঝতেও পারবে যে সময় আসলো। 7 মাত্রার থেকে হয় ফাঁকের থেকে। ফাঁক কত মাত্রার থেকে? ফাঁক হচ্ছে 9 মাত্রার থেকে ফাঁক হয়। ফাঁকের থেকে হচ্ছে আবার ফাঁকের 1 মাত্রা ছেড়ে, অর্থাৎ 10 মাত্রার থেকে গানের মুখড়ার কথা বলছি। গানের মুখড়া 7 মাত্রার থেকে কখনো হয়, কখনো 9 মাত্রা অর্থাৎ ফাঁক থেকে হয়, কখনো ফাঁকের 1 মাত্রা ছেড়ে 10 মাত্রার থেকে হয়, আবার কখনো 12 মাত্রার থেকে হয়। 12 মাত্রাটা প্রচণ্ড ডিফিকাল্ট, প্রচণ্ড প্রচণ্ড। 7 মাত্রা এবং 12 মাত্রা, 7 মাত্রার থেকেও 12 মাত্রাটা ডিফিকাল্ট আছে একটু, মানে নতুন যারা শিখবে। যারা তৈরি হয়ে যায় তাদের জন্য কিছুই না, কেননা খুব অ্যালার্ট থাকতে হবে। আপনি যখন ক্লাসিকটা গাইবেন, সেখানে তান করবেন, স্বর বিস্তার করবেন, বিভিন্ন কিছু লয়কারি দেখাবেন, সেক্ষেত্রে আপনার মানে ঘুরে এসে আপনাকে রাগের মুখরা ধরে সময় ফেলতে হবে। সেক্ষেত্রে আপনাকে খুব অ্যালার্টটা থাকতে হবে, খুব ভালোভাবে শুনতে হবে। তাহলে 11 মাত্রায় গানের মুখরা হচ্ছে, আবার সরি, ভুল বললাম, 12 মাত্রায় গানের মুখরা হচ্ছে, যেটা আমি বললাম কঠিন, একটু কঠিন। আবার 13 মাত্রাতেও হচ্ছে, আবার 14 মাত্রাতেও হচ্ছে। 14 মাত্রা থেকে হচ্ছে, মানে 13 মাত্রা মানে তেটেটা বাদ দিয়ে ধিন ধিন ধা, তেটে 1 মাত্রা, মানে 13 মাত্রাটা ছেড়ে
ছেড়ে 14 মাত্রার থেকে হচ্ছে, 13 মাত্রার ছেড়ে 14 মাত্রার থেকে অতটা কঠিন না, যথেষ্ট সহজ। 13 মাত্রার থেকেও কখনো হয়। তাহলে কতগুলো মানে এক একটা রাগ যখন গাইবেন, এক একটা রাগের মুখরা এক একটা জায়গা থেকে, 7 মাত্রা থেকে, 9 মাত্রা থেকে, 10 মাত্রার থেকে, 12 মাত্রার থেকে, 13 মাত্রার থেকে, 14 মাত্রার থেকে। তাহলে এই যে গাওয়ার মানে একটা তালের উপরে রেখে একটা গান গাওয়াটা যথেষ্ট সময়ের দরকার, এবং তালের জন্য আমাদের কানটাকে তৈরি করতে হবে। আর এই ত্রিতালটা শুধুমাত্র যে আমাদের দ্রুত খেয়ালে হয় তা না, ত্রিতাল আমাদের বিলম্বিত হয়, ভোকালে একটু কম দেখা যায় বা পাওয়া যায়, কিন্তু যারা ইনস্ট্রুমেন্ট প্লেয়ার যারা বা ইনস্ট্রুমেন্ট বাজায় যারা, তাদের বিলম্বিত যখন তারা বাজায়, বেশিরভাগই ত্রিতালের উপরেই তাদের ব্যবহারটা মানে বাজিয়ে থাকে। কিন্তু আমাদের সঙ্গীত মানে ভোকাল মিউজিকের ক্ষেত্রে বলছি, হিন্দুস্তানিতে বলছি, ত্রিতাল তুলনামূলক একটু কম, একটু কম, খুব না, একটু কম। তবে আপনি যদি গাইতে চান, আপনি গাইতেই পারেন, সে গুরুমুখী শিক্ষা, গুরু যেভাবে গুরুর কাছ থেকে চাইলে গুরুও দিতে পারে আপনাদেরকে। সে হ্যাঁ আমি 3 তালের থেকে কিছু 3 তালের উপরে কিছু বিলম্বিত শিখতে চাই, সেটা আলাদা ব্যাপার। তবে মোটামুটি আমরা বিলম্বিতটা 1 তালের উপরেই নির্ভরশীল, 1 তালের উপরেই আমরা বেশিরভাগ শিখে থাকি। ত্রিতালে খুব কম শিখেছি অবশ্যই, তবে বেশি না। যাই হোক, তাহলে আজকে আমি এই যে ত্রিতালের উপর আপনাদের সম্পূর্ণ, এবং ত্রিতালের উপর লাইট সংও যথেষ্ট আছে, নেই যে তা না, হ্যাঁ, তবে খেয়াল গাইতে গেলে একটু তাল সম্পর্কে নলেজটা রাখতে হবে। তালের বোলগুলো যাতে আপনার মানে পরিচিতি, তালের বোলের সঙ্গে পরিচিতিটা হওয়া দরকার। যখন তবলাতে এই জন্য বলছে, তো এখন তো মানুষের শিক্ষা গ্রহণ করার সুযোগ বা অপরচুনিটি অপরিসীম। এখন দেখুন যত ইনস্ট্রুমেন্ট বেরিয়েছে, তবলার যে ইনস্ট্রুমেন্ট বেরিয়েছে তবলার, আপনি প্রচুর ওখানে প্রায় 40-50টা হয়তো তাল পেয়ে যাচ্ছেন, এবং এক একটা তাল এক এক রকমভাবে এক একটা বোলের মধ্য দিয়ে ব্যবহার হচ্ছে। আবার কোনো একটা বোলের মধ্যে দিয়ে ব্যবহার হচ্ছে, কিছু কিছু বোলের মধ্যে দিয়ে যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলো হয়তো অন্য কোনো গানের জন্য উপযোগী বা ক্লাসিকের জন্য উপযোগী না। এগুলো ডিপেন্ড করে কে কতটা কিভাবে অ্যাকসেপ্ট করতে পারবে এবং কতটা শ্রুতিমধুর হবে। তাহলে এখন তবলার বোল সম্পর্কে আপনাকে ওয়াকিবহাল হতে গেলে, একটা তবলার ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, রেডেল না কি একটা আছে না, সেটা ব্যবহার করলে সেটার থেকে আপনি প্রচুর তাল শিখবেন। তবে যতই আপনি রেখে শিখতে যান না কেন, অতটা সহজ লাগবে না। এটা সম্পূর্ণ গুরুমুখী শিক্ষা। গুরুর মুখ থেকে যত শুনবেন, যত বড় বড় শিল্পীদের মুখ থেকে যত শুনবেন, ততটাই আপনার এটা প্রফিট হবে। প্রফিটটা দরকার আমার। বই পড়তে হবে, বড় বড় গুরু, বড় বড় লোকেদের সংস্রবে আসতে হবে, তাদের কথা শুনতে হবে। কেননা ছোটোবেলায় আমরা সেই একদম ক্ষুদে বাচ্চা বয়স থেকে আমরা বঙ্গ সংস্কৃতি সম্মেলনে যেতাম, যেখানে হয়তো মানে রেবা মোহরের গান শুনেছি, হ্যাঁ, রেবা মোহরের ক্লাসিক শুনেছি, যে রেবা মোহর সত্যজিৎ রায়ের সিনেমাতে একটা ভজন গেয়েছিলেন, কি সিনেমাটা যেন মনে করতে পারছি না। যাই হোক, তাছাড়া তো আমাদের ইউনিভার্সিটিতে তো বড় বড় শিল্পীরা আসতেনই, রবিশঙ্কর, আলী আকবর খাঁ, নিখিল ব্যানার্জি, আশিস খাঁ, মানে সবাই বড় বড় শিল্পীদের কোনো মানে কী বলবো, তাদের নাম করাটাই আমাদের অন্যায়। হ্যাঁ, এত বড় শিল্পী, তাদের পাশ দিয়ে যেতে পারবো না। তবে এটা এত মানে তারা আমাদের ডেমো দিত। তাদেরকে যখন ডাকা হতো ইউনিভার্সিটিতে, তারা কিন্তু পারফর্ম করে না, তারা পারফর্মিংয়ের জন্য আসে না। এবং মানে রবিশঙ্করজি যে গেয়েছে মানে গানও শিখেছিলেন, গানটা না শিখলে ইনস্ট্রুমেন্ট বাজানোটা একটু অসুবিধে, এই জন্য বলে আগে গানটা শিখে নাও ইনস্ট্রুমেন্ট শেখার আগে। তো উনি খুব সুন্দর আমাদের ছায়ানট রাগের উপরে ডেমো দিয়েছিলেন। সেই আশিসকা সঙ্গে ছিল, আশিসকা বাজিয়েছে আর উনি গেয়েছেন, অপূর্ব, সে তুলনাহীন। হ্যাঁ, তারপরে আলী আকবর খাঁ এসছিলেন, আলী আকবর খাঁ নিজেই এসছিলেন, মানে বোঝানো যাবে না সে ইউনিভার্সিটিতে কি ভিড়,
মানে বোঝানোর বাইরে। আমরা মানে সব বড় বড় শিল্পীদের ডেমোগুলো শুনি, তারপরে ভিজি যোগের ডেমোটা শুনেছি যে কিভাবে আবির্ভাব হয়, কিভাবে তিরোভাব হয়। উনি মিয়াকি মল্লার রাগের তিরোভাব আবির্ভাবটা কিভাবে করেছেন, শিক্ষা স্টুডেন্টদের অফারে উনি এসেছিলেন। আমি যেতাম সব প্রোগ্রাম মানে ওইটা অবশ্য আমার সবই পরিচিত লোকের দ্বারাই হতো। আমার গুরু, তবলা গুরু আমাকে নিয়ে যেতেন, আমাকে ওখানটা আমি সে ইন্টারেস্ট নিতাম বলে। তো এইসব বড় বড় শিল্পীদের প্রোগ্রাম দেখেছি, এমনকি খুব ছোটোখাটো শিল্পী হিসেবেও হৈমতী শুক্লার ক্লাসিক্যাল মিউজিকটাও শুনেছি। হ্যাঁ, বেশি শুনিনি, এক দুবার হয়তো শুনেছি। তারপরে আপনার শিপ্রা বসু তো যত মানে রবিশঙ্করের প্রোগ্রাম থাকতো শুনেছি, মানে ওপেন প্রোগ্রাম যেগুলো মাঠে মানে টিকিট কেটে হতো। মানে শিপ্রা বসু তো প্রথমে তো আধুনিক গানের শিল্পী ছিল, কিন্তু ও পরে আজ ধীরে ধীরে ও সঙ্গীতের লাইন চেঞ্জ করে ও ক্লাসিকে চলে আসলো। ও শ্বশুরমশাই ছিলেন অনাথ বসু, আমার শ্বশুরবাড়ির পাড়ারই লোক তারা। তা যাই হোক, ও খুব মানে গাইতেও, শিপ্রা বসু রাগেশ্রীটা গাইতো, রাগেশ্রী সম্ভবত, ইয়ার মনে করতে পারছি না, এত ছোট বয়সে সব শুনতাম তো। যাই হোক, এই যে সব বললাম আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আমার খুব ভালো লাগলো সেটা। যাই হোক, আপনারা শিখতে চাইলে ভালো করে শিখুন, কান তৈরি করুন, দেখবেন ভগবান পাশে থাকবেন। ওকে, তাহলে আমি আজকে ছাড়ি। হ্যাঁ।